নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। খুনের মামলায় অভিযুক্তের মেয়াদ বাড়ালো আদালত দুবরাজপুরে। দুবরাজপুর থানা পুলিশের উদ্যোগে প্রচুর পরিমাণে অবৈধ কয়লা উদ্ধার। দুবরাজপুর থানা পুলিশের উদ্যোগে অবৈধ বালি উদ্ধার, গ্রেপ্তার চালকেরা। বিজেপিকে ভোট নয়, ভোট দিন তৃণমূলকে, বললেন বিধায়ক শিউরিতে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ বোলপুর মহকুমা হাসপাতালে। রাত পোহালে শিবরাত্রি, সেজে উঠেছে শৈবক্ষেত্র বক্রেশ্বর। কৃষি যন্ত্রের সাহায্যে চাষবাসে হাতে কলমে প্রশিক্ষণ দুবরাজপুরে। বীরভূমের কাকরতলা থানার বোয়ারা এলাকায় তৃণমূল কর্মী শেখ নিয়ামুল খুনের ঘটনায় ধৃত জেল হেফাজতে থাকা অভিযুক্তকে পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত 4 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন এবং তদন্তের স্বার্থে কাকরতলা থানার পুলিশ হেফাজতে নিল। তৃণমূল কর্মী খুনের ঘটনায় ধৃত শেখ আকবরকে 23শে ফেব্রুয়ারি দুবরাজপুর আদালতে তোলা হয়। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। তদন্তের স্বার্থে শেখ আকবরকে নিজেদের হেফাজতে চেয়ে দুবরাজপুর আদালতে আবেদন জানায় পুলিশ। আজ মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি দুবরাজপুর আদালত শেখ আকবরকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। যদিও কাকরতলা থানার পুলিশের তরফে 7 দিনের হেফাজতে চাওয়া হয়েছিল। এদিন দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, গত 21/2/2025 তারিখে সন্ধ্যা 7টার সময় শেখ নিয়ামুল যখন বাবুইজোর গ্রাম থেকে নিজের বাড়ি বড়া যখন ফিরছিলেন, সেই সময় বড়ার এক গোডাউনের কাছে তাকে বেশ কিছু দুষ্কৃতীরা আটক করে যে তাকে প্রাণে মেরে ফেলার জন্য যে বিভিন্ন অস্ত্র দিয়ে মারধর করেছিলেন এবং পরবর্তীকালে সে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু ঘটে তার। এই অভিযোগ গত 22/2/2025 তারিখে পাওয়ার পর পুলিশ তদন্তে শেখ আকবরকে অ্যারেস্ট করে এবং আকবরকে 23/2/2025 তারিখে আদালতে তোলা হয় এবং সে আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তাকে ওই দিন তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং তাকে 14 দিন জেল হেফাজতের জন্য নির্দেশ দিয়েছিলেন। এবং সেই সময় তদন্ত চলাকালীন পুলিশ আরও তথ্য প্রমাণ এবং সেখানে রিকনস্ট্রাকশনের জন্য এবং আর তদন্তের স্বার্থে তাকে 7 দিন গতকাল 7 দিনের পিসি পেয়ার করা হয় এবং সেই পিসি পেয়ারকে শুনানির জন্য আজকে ডেট রেখেছিলেন কোর্ট, দিন ধার্য করেছিলেন এবং আজকে শুনানি হওয়ার পর কোর্ট যে তদন্তকারী অফিসারের যে পিসি পেয়ার সেটাকে মঞ্জুর করে তাকে 4 দিন পুলিশ কাস্টাডির জন্য পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। রাজেন্দ্র প্রসাদ দে, এপিপি, দুবরাজপুর কোর্ট। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর।
আবারও বিপুল পরিমাণ অবৈধ কয়লা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুরের বালিজুরি গ্রাম পঞ্চায়েত ও লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় 3টি ফাঁকা জায়গা থেকে বিপুল পরিমাণ অবৈধ কয়লা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে জেসিবি মেশিন ও ট্রাক্টর নিয়ে গিয়ে ওই 3টি জায়গা থেকে মজুত করে রাখা অবৈধ কয়লা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুরের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের আগোয়া গ্রামে 2টি এবং লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাকুড়িয়া গ্রামে একটি মোট 3টি ফাঁকা জায়গা থেকে প্রায় 9 টন অবৈধ কয়লা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। মালিকের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে। পলাতক 3 জনই। পাশাপাশি আরও কয়েকদিনে প্রায় 18 টন অবৈধ কয়লা উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুর থানার পুলিশ গত কয়েকদিনে প্রায় 27 টন অবৈধ কয়লা উদ্ধার করেছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। অবৈধ বালি বোঝাই ট্রাক্টর ও ডাম্পার আটক করল দুবরাজপুর থানার পুলিশ। আজ মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি সকালে দুবরাজপুর শ্মশানের রাস্তায় 4টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করে এবং 4টি ট্রাক্টরের চালককে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। অন্যদিকে গতকাল সোমবার 24শে ফেব্রুয়ারি দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের রসুলপুর মোড় এলাকায় 2টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করে দুবরাজপুর থানার পুলিশ। গ্রেপ্তার এক ট্রাক্টর চালক। অন্যজন পুলিশ দেখে গা ঢাকা দেয়। এই ট্রাক্টরগুলি অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করছিল। সেই সময় পুলিশ ট্রাক্টরগুলিকে আটক করে এবং চালকদের গ্রেপ্তার করে। এছাড়াও দুবরাজপুর রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের দরবেশ মোড়ের কাছে থেকে অবৈধ বালি বোঝাই ডাম্পার আটক করে দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুর থানার পুলিশ ইতিমধ্যেই গাড়ির মালিক ও পাচারকারীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বিজেপি টাকা দিলে নিয়ে নেবেন, কিন্তু ভোটটা মমতা ব্যানার্জিকেই দেবেন, তৃণমূলকে দেবেন। কর্মী সভা থেকে মন্তব্য সিউড়ির বিধায়ক তথা তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর। আজ মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি সিউড়ি 1 নম্বর ব্লকের পাথরাতে তৃণমূলের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক তথা তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি বক্তব্য রাখার সময়ে করমকালের বুথ সভাপতি সুকান্ত মাঝি অভিযোগ করেন, ভোটের আগে বিজেপি গ্রামবাসীদের টাকা বিতরণ করে। এরই পরিপ্রেক্ষিতে বিধায়ককে বলতে শোনা যায়,
বিজেপি টাকা দিলে নিয়ে নেবেন, কিন্তু ভোটটা তৃণমূলকেই দেবেন, মমতা ব্যানার্জিকে দেবেন। এছাড়াও এদিন 92টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এদিন বিধায়ক বিকাশ রায়চৌধুরী আরও জানান, পুরনো কর্মীদের পিছনে রাখার কোনো ব্যাপার নাই। একটা পরিবার, আমাদেরকে দেখতে হবে। মমতা ব্যানার্জির বক্তব্য হচ্ছে যারা ঘরে বসে আছে তাদেরকে ঘর থেকে বার করতে হবে। আমরা সবাইকে সম্মান দিয়েছি এবং এখানে যারা নতুন যোগ দিচ্ছে তারাও যাতে সম্মানের সঙ্গে কাজ করতে পারে সেটা দেখার দায়িত্ব, এবং সেটা সেই বার্তাটাই দিয়েছি, সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। বলছি দলে থেকে যারা দলের গাদ্দারি করছে তাদেরকে কি বার্তা দেবেন? দলে থেকে যারা গাদ্দারি করছে বা করেছে তাদের আইডেন্টিফাই করে রাখাটা দরকার আছে, এটা কর্মীরা বুঝতে পেরেছে। এবং সেই জায়গায় গাদ্দার আমরা মনে হয় না আগামী দিনে খুঁজে পাবো, কারণ সবাই বুঝে নিয়েছে এ দল হচ্ছে সেই দল যে দলের মানুষের আশীর্বাদ রয়েছে এবং মানুষ যে দলকে আবার বিপুল ভোটে জয়যুক্ত করে ক্ষমতায় আনবে। আমাদের কথা একটাই, আমি সারা বছর পরিষেবা দেব, আর একবার কেউ এসে কিছু টাকা দেবে এটা মানুষ বলছে, সেই টাকাতে ভুললে তো হবে না। আমি সারা বছর যেটা পাই সেইটাই কথা ভাবতে হবে। আমি বলেছি যদি ভাই আমাকে যখন বলছিল কিছু ভোটের আগে কিছু টাকা পয়সা নিয়ে আসে, আমি বললাম টাকা নিয়ে নেবে, ভোটটা কিন্তু মমতা ব্যানার্জি জোড়া ফুলে দেবে। কারণ মমতা ব্যানার্জি তোমাকে স্বাস্থ্যসাথী দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, বিনা পয়সায় রেশন দিয়েছে, আর যারা আবাস যোজনা বন্ধ রেখেছে, যারা ওই 100 দিনের কাজ বন্ধ রেখেছে তাদেরকে জায়গা দিব। ঠিক আছে। পাশাপাশি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী যুব মণ্ডলের সম্পাদক সুমন্ত সাহা বলেন, কেন মানে কি কারণ? কারণ মমতা ব্যানার্জির যে সার্বিক উন্নয়ন 86টা প্রকল্প গরিব মানুষের জন্য করেছে সেটার জন্য, আর বিজেপি বড় বড় উস্কানি দিচ্ছে কিন্তু কোনো গরিব মানুষের উপকারের পেছনে কোনোদিন নাই। গরিব মানুষের উপকারে বিজেপি কোনোদিন নেই। অতএব আমরা করেছি, দেখলাম দলটাতে করে বুঝতে পারলাম। আর মমতা ব্যানার্জি যে 86টা প্রকল্প করেছে গরিব মানুষের জন্য কথা ভাবছে, কিন্তু বিজেপি কোনোদিন ভাবছে না। মানুষকে উস্কাচ্ছে, মানুষকে নিয়ে যাচ্ছে, মানুষকে খাটাচ্ছে, মানুষকে যখন মানুষের কোনো কিছু হচ্ছে তখন তারা পাশে পাচ্ছে না। বিজেপি কোনো উচ্চ নেতৃত্ব তাদের পাশে আসছে না, সেই জন্য এই অবস্থা। কতজন জয়েন করলেন বিজেপি? আজকে 92টা পরিবার, 92টা পরিবার আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। কি মনে হচ্ছে আগামী দিনে কাজ হবে এবার? আগামী দিনে নগরী অঞ্চলে ডিসপাদার নেতৃত্বে বহুত লিড হবে। আপনার নাম, আপনি কোন পদে ছিলেন বিজেপি? আমি বিজেপির মন্ডলে যুব মোর্চা সাধারণ সম্পাদক ছিলাম। আমার নাম হেমন্ত সাহা। অন্যদিকে বিজেপির এক সাধারণ কর্মী অরূপ মণ্ডল জানান, আমরা বর্তমানে যে টিএমসি দল আছে, মমতা মামাটি মানুষের সরকারের পক্ষে, মানে বিভিন্ন দল থেকে, যেমন অনেকে বিজেপি আছে, কিছু সিপিএম আছে, তারা বর্তমানে এই টিএমসি দলে জয়েন করলাম। আপনি কোন দল করতেন? আমি বিজেপি করতাম। বর্তমানে আমাদের যে বর্তমান সরকার আছে, দিদির সরকার, ঠিক আছে, তাতে যে উন্নয়ন মানুষের প্রত্যেকটা, উনি যে 86টা প্রকল্প করেছেন, সেই প্রকল্প এমন কোনো পরিবার নেই বা বাংলার কেউ নেই যে তার সুবিধা তারা পাচ্ছে না। প্রকৃত উন্নয়ন যদি বলেন তাহলে একমাত্র দিদির পথেই সম্ভব, এবং দিদি সেই পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই উন্নয়ন আমাদের সার্বিকভাবে নগরী অঞ্চল, যখন দেখলাম যে বিরোধী যে পার্টি আছে তারা নিজেদের মধ্যে ধর্মান্ধতার চাদরে মরে আছে, তারা কিন্তু মন্দির মসজিদ এই নিয়ে ব্যস্ত, তারা মানুষকে একটা বিভেদ লাগিয়ে দিতে চাইছে। কিন্তু বর্তমান আমাদের দিদি সেইটা চাইছে সব মানুষের কথা বিবেচনা করেই যাতে রাজ্যের সার্বিক উন্নতি হয়, সেই উন্নতির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তো সেই
ইয়েতে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা বর্তমানে উন্নয়ন যজ্ঞে সামিল হলাম। বিজেপি কি উন্নয়ন করছে না বলে কি তৃণমূলে যোগদান? বিজেপি নিজেদের মধ্যে নিজেদের অন্তর্দ্বন্দ্ব প্রচন্ড, এবং তারা শুধুমাত্র মানুষকে প্রলোভন দেখায়, মিথ্যা প্রতিশ্রুতি দেয়। বর্তমানে সেরকম কোনো উন্নয়ন করছে বলে আমার মনে হয় না বর্তমান রাজ্যে। আমাদের যে প্রত্যেকটা মানুষের পরিবারের পিছুর যে টাকা সেই আটকে রেখে দিচ্ছে বিজেপি, সেটা দিচ্ছে না। বর্তমানে প্রায় নগরী অঞ্চলের 12টা বুথের মধ্যে 90টা পরিবার প্রায় জয়েন করলো। বলছি কিছু অসুবিধার কথা আপনি জানালেন বিকাশ রায় চৌধুরীকে, কোথাও কি দলের সঙ্গে মতবিরোধ চলছে? মতবিরোধ ঠিক নয়, বর্তমানে যারা বিজেপি মানুষকে প্রচন্ড উস্কিয়ে দিয়ে তারা একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতিতে নিয়ে আসছে, কিন্তু প্রকৃত উন্নয়ন এটা ফানুস। ঠিক আছে, মানুষ এটা বুঝতে পারছে আজকে যে মানুষের সাথে আছে কিন্তু আমাদের বর্তমানে দিদি। আমার নাম অরূপ মন্ডল। আপনি বিজেপি কোন পদে ছিলেন? আমি একজন সাধারণ কর্মী ছিলাম। ঠিক আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর ঘটনা ঘটল বোলপুর মহকুমা হাসপাতালে। মৃত মহিলার পরিবার পরিজনেরা আজ মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি ভোর থেকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার বিরাট পুলিশ বাহিনী। তারা ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। জানা গিয়েছে লাভপুর থানার নবগ্রামের বাসিন্দা ফেন্সি ঘোষের বিয়ে হয় বোলপুর থানার মুলুগ্রামে। গতকাল সোমবার 24শে ফেব্রুয়ারি রাত্রে প্রসব যন্ত্রণা নিয়ে বছর 22-এর ফেন্সি ঘোষ বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। রাতেই তার সন্তান প্রসব হয়, কিন্তু তার পরিবারের অভিযোগ তাকে পরবর্তী চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে 4 ঘন্টারও বেশি বিনা চিকিৎসাতেই পড়ে থাকে ফেন্সি ঘোষ। অভিযোগ ডাক্তার ও নার্সদের গাফিলতির দীর্ঘক্ষণ কোনো চিকিৎসা পরিষেবা না পেয়ে আজ মঙ্গলবার ভোর রাত্রে তার মৃত্যু হয়। তারপর থেকেই মৃতার পরিবারের লোকজনেরা চিকিৎসক ও নার্সদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে এই বিষয়ে মৃতার পরিজনেরা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিন মৃতার পরিবারের এক কাকা নিত্য ঘোষ জানান, গতকাল আমার ভাইজি গর্ভবতী ছিল, হঠাৎ পেটে যন্ত্রণা উঠে আমরা তড়িঘড়ি নিয়ে এসে সেখানে হসপিটালে ভর্তি করি। এখানে ভর্তি করার পর বাচ্চারা খুব সুন্দরভাবে নর্মাল হয়েছিল। নর্মাল হওয়ার পর বাচ্চারা হওয়ার পর একটু যে ফেটে গিয়েছিল, সেটাকে ডাক্তার বললো যেটা সেলাই করতে হবে, টিচ করতে হবে। ওটিতে নিয়ে গেল। ভাইজি নিজে হেঁটে গিয়েছে ওইখানে। এবার যখন টিচ করতে যাবে, যখন ওইখানে হাত দেয়, এমনি একটা স্বাভাবিক মানে একটা যন্ত্রণা ছিল। তারপরে হয়তো ওরা হাত তেমন করে দিয়ে আরো লেগেছে, লড়াচড়া করেছে,
নার্সের গায়ে পাটা ঠিক আছে, নার্স বলেছে যে তোমাকে লাদ মারলি, হ্যাঁ তোর ব্যবস্থা করছি, তোকে এই 500 টাকা করবো, তারপর লাস্টে তোকে করবো। হ্যাঁ, যিনি নার্স ছিলেন। তারপরে ভাইজিটাকে ও যেমন ওঠাউঠি করতে গিয়েছে, লড়াচড়া করতে গিয়েছে, তখন ওকে দুটো হাত দুটো পা টেনে বেডের সঙ্গে বেঁধে দিয়েছে। তা বলে তখন থাক, সবাই লাস্টে দেখবো। আমার ভাইজিটা ওইখানেই মারা যায়। মানে কতক্ষণ ফেলে রেখেছিল? 4 ঘন্টা। 4 ঘন্টা ফেলে রেখেছিল, কোনো কিচ্ছু হয়নি। তারপর 4 ঘন্টা পর যেমন আমাদেরকে জানাই যে তোমাদের পেশেন্টের অবস্থা খারাপ, তোমরা ইমিডিয়েটলি তোমরা অ্যাম্বুলেন্স সঙ্গে অপারেটর ভেন্টিলেশন তোমরা ব্যবস্থা করো। আমরা বললাম এখন আমাদেরকে এখনই জানাচ্ছেন, আমরা 4 ঘন্টা ভরে রেখেছেন আমাদের পেশেন্টকে, এর মধ্যে আমাদেরকে কেন জানাইলেন না? পেশেন্ট মানে মারা যায় কখন? পেশেন্ট মারা গেছে মোটামুটি 11টা হবে। বাচ্চা হয়েছে ওই বাচ্চা হয়েছে ওই 11টা 10টার দিকে, আর 9টা না 9টার সময় বাচ্চা হয়েছে, আর মারা গেছে ওই 11টা হবে। বাচ্চাটা কেমন আছে? বাচ্চাটা ভালো আছে, বাচ্চারা কাছে করে আছে। আর আপনারা কি অভিযোগ করেছেন থানায় জানানো হয়েছে? হ্যাঁ, আমরা একটা লিখিত জমা দিলাম আমাদের শান্তিনিকেতন থানা, ম্যাডাম একটা লিখিত জমা দেওয়া হয়েছে, পুলিশ দেখি ব্যবস্থা নিচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা তো চাইছি ওই নার্স দুটোর দুটো ডাক্তারবাবু যে ছিল, ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম যে কিসের জন্য মারা গেল, কি ইয়ে হয়েছে, মানে কি হয়েছিল আমার ভাইজি হসপিটাল, যে ও নিজে যে ও মারা গেল। ডাক্তারবাবু বলছে অজ্ঞানা ডাক্তারবাবু জানে। অজ্ঞানা ডাক্তারবাবুকে যেমন বললাম স্যার কি হয়েছিল, বলছে আমি অর্গানাইজেশন দিয়েছি, তারপর খিচুনি উঠেছিল। আমার খিচুনি উঠেছিল, আমরা তো 4 ঘন্টা ভরে রেখেছেন, তার মধ্যে আমাদেরকে একবার জানাইতে পারতেন যে তোমাদের পেশেন্টের অবস্থা খারাপ, আমাদের পেশেন্টের এরকম ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, আমাদের পেশেন্ট খিচুনি উঠেছে। আমরা তো মেয়ে দেওয়ার পর বলছেন আমাদেরকে, মেয়েরা যখন মারা যায় তারপরে এসে বলছেন যে পেশেন্টের অবস্থা খারাপ। আমরা যখন তড়ি ঘড়ি গিয়ে যখন ঢুকিয়ে আমরা গিয়ে তখন দেখি আমাদের মেয়ে মারা যায়। আমরা বিচার চাই। দীপ্তি ঘোষ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। মহাকুম্ভের কোনো প্রভাব শিবরাত্রিতে পড়তে চলেছে বীরভূমের বক্রেশ্বরে। আগামীকাল বুধবার 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। আগামীকাল সকাল 9:40 শিব চতুর্দশী লাগছে এবং পরের দিন বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি 9:30 পর্যন্ত শিব চতুর্দশী তিথি থাকছে। তাই রাজ্য তথা জেলার বিভিন্ন শৈবক্ষেত্রগুলি সাজিয়ে তোলা হচ্ছে। তেমনি বীরভূমের বক্রেশ্বর একদিকে যেমন শৈবক্ষেত্র, অন্যদিকে সতীপীঠ। তাই বক্রেশ্বরের শিব চতুর্দশী ও শিবরাত্রির গুরুত্ব জনপ্রিয়তা অনেক বেশি। শিব চতুর্দশী উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে আলোকসজ্জা ও ফুল দিয়ে বক্রেশ্বর মন্দির চত্বর। স্থানীয় সেবায়িত ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে, যাতে আগত তীর্থযাত্রীদের বা পুণ্যার্থীদের কোনো রকম সমস্যার সম্মুখীন না হন। তার জন্য সারা বক্রেশ্বর জুড়ে লাগানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। কিন্তু সমস্ত ব্যবস্থার পরিকল্পনা মতো হলেও বহু মানুষের মনে, বিশেষ করে স্থানীয় ব্যবসায়ীদের মনে অনেকটাই ধোঁয়াশা রয়েছেন। অন্যান্য বছর নয়, এবছরও কি বক্রেশ্বর শিব চতুর্দশী উপলক্ষে হাজার হাজার তীর্থযাত্রীদের ভিড় কম হবে বক্রেশ্বরে? কারণ উত্তরপ্রদেশের সঙ্গমে 45 দিন ধরে চলা মহাকুম্ভের স্নানের ও মেলার পরিসমাপ্তি ঘটছে শিব চতুর্দশী দিনেই। সেক্ষেত্রে হয়তো 144 বছর পর বিশেষ ক্ষণে মহাকুম্ভে মহাস্নান হয়তো করতে চলে যাবেন অনেকেই। তাছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, শহর এবং গ্রামগঞ্জ থেকেও বহু মানুষ কুম্ভ থেকে স্নান সেরে এসেছেন।
তবে সেবায়তদের আশা এবছরও শিব চতুর্দশীতে লক্ষ লক্ষ পুণ্যার্থী বক্রেশ্বর আসবেন। এদিন বক্রেশ্বর মন্দিরের এক সেবায়ত জানান, নমস্কার, আমি বক্রেশ্বর মন্দিরের সেবায়ত রানা চৌধুরী বলছি। প্রতি বছরে নেই, এবছরও শিব চতুর্দশীর জোর, সমস্ত রকম প্রিপারেশন চলছে। আমাদের যেমন বাইরে থেকে ফুল সাজানো টাজানো, শিবরাত্রিতে প্রচুর ভক্তের সমাগম, তার জন্য সমস্ত গোটা মেলাটাকে আমরা সিসি ক্যামেরার মধ্যে মুড়ে দিয়েছি। পুলিশ প্রশাসনের যথেষ্ট তৎপরতা চলছে। আমাদের শিব চতুর্দশী লাগছে বুধবার দিন 9:41, থাকছে বৃহস্পতিবার 9:40 পর্যন্ত। তবে এখানে না, কুম্ভের ব্যাপারটা শিব চতুর্দশী বলে যেগুলো আশেপাশে যাওয়ার ছিল তারা অলরেডি কুম্ভকে সেরে দিয়ে চলে এসছে স্নান। মেনলি বক্রেশ্বরে যে শিব চতুর্দশী তার মাহাত্ম্য একটা আলাদা জিনিস। প্রতি বছরে নেই, এবছরও ব্যাপক ভিড়। আমরা আশাবাদী, সেই জন্য আমরা সমস্ত রকম খাবারেরও ব্যবস্থা রেখেছি। পূর্ণ তীর্থযাত্রীদের কোনো রকম যেন অসুবিধা না হয় তার জন্যও যথেষ্ট প্রশাসন সচেষ্ট, সমস্ত সেবায়তদেরও তৎপরতা। এখানে কুম্ভের কোনো এফেক্ট পড়বে না। নমস্কার। না, 2-4টে তো লোক যাবেই ধরুন, তবে শিব চতুর্দশীর মধ্যে সেরকম ইফেক্ট পড়বে সেটা নয়। আমরা আশাবাদী কোনো ইফেক্ট এখানে পড়বে না, তবে লোক একটু কম বেশি হবেই। এখানে আমাদের সমস্ত রকম ব্যবস্থা যেমন থাকে সেরকমই সব আছে, সব চলছে। আপনারাও সব আসবেন, ভালো থাকবেন। নমস্কার। আপনার নাম? রানা চৌধুরী, বক্রেশ্বরের সেবায়ত। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। কৃষিকে লাভজনক করতে শুরু হয়েছে নতুন প্রযুক্তির সাহায্যে কৃষিকাজ। পাওয়ার উইডার হলো একটি কৃষি যন্ত্রপাতি যা মাটি থেকে ঘাস ও আগাছা পরিষ্কার করে খুব সহজেই মাটি খনন করে। এটি মাটির উর্বরতা বাড়ায়, এমনকি আলু তোলার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যেখানে বড় ট্রাক্টর মাঠে পৌঁছাতে পারে না, সেখানে যন্ত্রের সাহায্যে ধান ও সবজি চাষ, নিড়ানি দেওয়া, বিভিন্ন সাইজের ফালের সাহায্যে মাটি খননের কাজে বেশি উপযোগী। বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের কুলেকুড়ি গ্রামে গতকাল 24শে ফেব্রুয়ারি যন্ত্রের সাহায্যে কীভাবে চাষবাস করা যায় তা হাতে কলমে শেখানো হয়। বীরভূমের নলহাটি ফার্মার্স প্রডিউসার কোম্পানির প্রশিক্ষিত চাষিরা এদিন কুলেকুড়ি গ্রামে চাষিদের হাতে কলমে শিক্ষা দেন। এদিন শেখ সাদ্দাম জানান, আজকে আমরা দুবরাজপুর ব্লকে পাওয়ার উইডারের ডেমনস্ট্রেশন করতে এসেছি। আমরা নলহাটি, বীরভূম নলহাটি থেকে এসেছি, নলহাটি ফার্মার প্রডিউসার কোম্পানির পক্ষ থেকে। এটা হচ্ছে 7.5 HP পেট্রোল ইঞ্জিন পাওয়ার উইডার। এটা গভর্নমেন্ট, রাজ্য সরকারের কৃষি যান্ত্রিকরণের ভর্তুকিতে চাষিরা 1,05,000 এই গাড়িটা পেয়ে যাবে 50% সাবসিডি, অর্থাৎ চাষি 52,500 টাকায় গাড়িটা পাবে। এটা প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিদের জন্য খুবই কার্যকরী একটা মেশিন। এখন বেশিরভাগ প্রান্তিক চাষির পক্ষে তো বড় ট্রাক্টর কেনাটা সম্ভব নয়, বা এখন গরু লাঙলের চাষটা প্রায় বন্ধ হয়ে গেছে। তার জন্যই কোম্পানির এটা একটা অভিনব আবিষ্কার। এই গাড়ির মাধ্যমে চাষিরা যেমন নিজের জমি চাষ করতে পারেন, যেমন এই গাড়ি দিয়েই আলু লাগানো বা আলু ওঠানো সব কিছুই করতে পারবেন। বা এই ফালটাকে ছোট করে সবজি চাষ করলে আপনার ফসল নিড়ানির কাজটাও করতে পারবেন। যেটা কোদাল দিয়ে আগাছা নষ্ট করতে হয়, সেটা এই জমিতে সারিবদ্ধ চাষ করা ফসলগুলো এই পাওয়ার উইডার দিয়ে সে আগাছা নাশকের কাজ করতে পারে। এই গাড়িটা দিয়ে, এই গাড়িটা বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে এবং দুজন মধ্যে মাঠে দুজন চাষিতে কাঁধে করে নিয়ে গিয়েই জমিতে চাষ করতে পারবে। ফলে প্রান্তিক চাষিদের খুবই উপকারিতা হবে এই গাড়িটা নিলে। এটা গভর্নমেন্ট পোর্টালে এই গাড়িটা পাওয়া যাবে। গভর্নমেন্ট পোর্টালের দাম আছে 1,05,000, যার 50% সাবসিডি 52,500 টাকায় চাষিরা পেয়ে যাবেন। ধন্যবাদ। অন্যদিকে দুবরাজপুর অ্যাগ্রো ফার্মার্স কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার পাল বলেন, আমি দুবরাজপুর এগ্রো ফার্মার প্রডিউসার কোম্পানির সিও। আমরা এখানে চাষিদেরকে নলহাটি ফার্মার প্রডিউসার কোম্পানির তরফ থেকে এখানে একটা ডেমনস্ট্রেশনে ওনাদেরকে অনুরোধ করেছিলাম যে চাষিরা এই মেশিনটার সাহায্যে, যেহেতু চাষিদের অনেকেরই বলদ নেই, সে তার জন্য তার বিকল্প পদ্ধতি হিসেবে পাওয়ার উইডারটাকে একটা মেশিনের মাধ্যমেই বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য চাষিদেরকে এখানে একটা দেখানোর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবং অনেক চাষি এখানে এসেছেন কুলিকুড়ি গ্রামে। তো এটাতে দেখানো হলো কিভাবে আলুটা তোলা হচ্ছে এবং কিভাবে ভেলে করা যায়।
আর তাছাড়া ফালের সাহায্যে রোটারের মতন কী ধরনের মাটিটা করা যায় সেটা এখানে চাষিদেরকে দেখানো হবে। নমস্কার। সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।